হয়েছে। ওকে, শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আজ ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষে আবার ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আমি আছি, রুকসানা বেগম, সরকারি শিক্ষক, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ। করোনার ভয়াবহতা দিন দিন আমাদের দেশে বেড়ে চলেছে, তারপরও আমরা থেমে নেই, চলছে আমাদের কার্যক্রম। তো আশা করি তোমরাও আমাদের সাথে আছো, থাকবে। গত 4টি ক্লাসে আমি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে একটি চ্যাপ্টার আমরা আলোচনা করেছি, চতুর্থ অধ্যায়। তো পুরো চ্যাপ্টারটি আমাদের শেষ। এবার আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সপ্তম অধ্যায়। যেহেতু একটা বায়োলজির চ্যাপ্টার আমরা জীববিজ্ঞান পড়েছি, এখন একটু পদার্থের একটা চ্যাপ্টার পড়ি, আর একটু রুচিরও পরিবর্তন হবে, আমাদের পড়তেও ভালো লাগবে। তো চলো আজকের পাঠে যাই আমরা। ক্লাস শুরুর আগে আমার সাথে একটু স্ক্রিনের পাশাপাশি আমার হাতের কিছু জিনিস তোমাদেরকে আমি দেখাবো, একটু খেয়াল করো। এই যে আমরা বোর্ডে ব্যবহারের জন্য ডাস্টার, কলম, এই জিনিসগুলো ব্যবহার করি। দেখো আমি একটু কাছ থেকে দেখাই। তারপর বাসায় আমরা অনেক ধরনের জিনিস ব্যবহার করি, যেমন চিরুনি, নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, কাঁচি বা কেচি, খুব কাজে লাগে আমাদের নিজস্ব প্রয়োজনে, অনেক কাজে আমরা এগুলো ব্যবহার করি। তারপর টেস্টার বা ইলেকট্রিক যন্ত্রপাতি চেক করার জন্য কিছু যন্ত্র থাকে আমাদের। আমার এই চশমা, হ্যাঁ এটাও আমাদের বাড়িতে অনেকেই হাতে থাকে চশমা, আর চশমার বক্স। তারপর চাবি, বাসায় যে চাবি যে জিনিসটা, এরকম অনেক জিনিস আমরা দেখি। আমি হাতের কাছে যেগুলো পেয়েছি কিছু আনার চেষ্টা করেছি। আমার হাতের সঙ্গে কিছু ক্যারামের গুটি, এখন বাসায় বসে আমরা এটা খুব ব্যবহার করছি, লুডো ক্যারাম সময় কাটানোর জন্য, আমার বাচ্চারা করে। তো এটা হাতের কাছে পেয়েছি, ক্যারামের গুটি। আবার হয়তো কোনো খেলনা, শোপিস খেলনা, কাগজের তৈরি অনেক জিনিস আমাদের ঘরে আছে, কাগজ আছে, বই, খাতা, কলম ইত্যাদি অনেক জিনিস। তারপর গ্লাস, পানি খাওয়ার জন্য আমরা ব্যবহার করি, কাঁচের গ্লাস, স্টিলের গ্লাস। তো এই যে জিনিসগুলো আমাদের চারপাশে আমরা দেখি, আমাদের ঘরেও আমরা নিত্য প্রয়োজনে ব্যবহার করছি। আমরা বইপত্র ব্যবহার করছি, ল্যাপটপ, খাতা, কলম, পড়ার জন্য এই ধরনের বিভিন্ন জিনিস ব্যবহার করছি। মোট কথা আমাদের চারপাশে এই যে জিনিসগুলো আমরা দেখছি, এদেরকে আমরা কি বলি? তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো অনেক আগে, সে প্রাইমারি থেকেই পড়ে আসছো যে এই জিনিসগুলোকে আমরা জড় পদার্থ বলি। আমরা আগের ক্লাসে জীব নিয়ে আলোচনা করেছিলাম, জীবের একটা অংশ উদ্ভিদ নিয়ে। আর এখন যেটা আমাদের চ্যাপ্টার সেটা হচ্ছে জড় পদার্থের জিনিসপত্র নিয়ে, জড় পদার্থগুলো নিয়ে। তো এই জিনিসগুলোর প্রাণ নেই, এগুলো বিভিন্ন আকৃতির হয়, বিভিন্ন ধরনের হয়। কোনোটা হয়তো বা চকচকে, যেমন এই যে গ্লাসের কাঁচ, এটি চকচকে। আবার আমাদের চাবির আমি যে রিংটা ধরেছিলাম এটা বেশ চকচকে, অনেক চকচকে। আবার আমার এই চিরুনিটা, এটা প্লাস্টিকের একটা চিরুনি, এটা এত চকচকে না, এত শক্তও না। আবার আমরা যে মোছার জন্য ইরেজার ব্যবহার করি, রাবার, এটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এটা এত শক্ত নয় কিন্তু। হ্যাঁ, আবার আমরা রাবার ব্যান্ড ব্যবহার করি, এই যে রাবার ব্যান্ড, এটা নরম রাবারের একটা ব্যান্ড, আবার এটাকে লম্বা করা যায়, ছোট বড় করা যায়। তো কোনো কোনো জিনিস আমরা দেখি গোল, যেমন এই ক্যারামের এই গুটির সাইজটা হচ্ছে গোল, কোনোটা লম্বা, কোনোটা শক্ত, কোনোটা চকচকে, বিভিন্ন আকৃতির বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা দেখি, এবং এদেরকে আমরা জড় বলি বা জড় পদার্থ বলি। তো এই যে জিনিসগুলো আমরা দেখলাম, এরা প্রত্যেকে, এদের আবার কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এগুলোকে জড় বলেছি। জীব জড়ের পার্থক্য তোমরা ক্লাস 5-এ খুব ভালো করে পড়ে আসছো, যে জীব চলাফেরা করতে পারে, জীবের জীবন আছে, জীব তার প্রজনন বংশ বৃদ্ধি করতে পারে প্রজননের মাধ্যমে, কিন্তু জড় এগুলো পারে না। অথচ এই জিনিসগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনে অনেক কাজে আমরা ব্যবহার করছি, আমাদের প্রতিদিনই লাগে, বিভিন্ন কাজে ব্যবহার করি। তো এদেরকে আমরা
কি বলতে পারি বা এদের কি বৈশিষ্ট্যের জন্য এদেরকে এই নামটা আমরা দেব। ধরো আমি এই যে খেলনাটা একটু আগে দেখালাম তোমাদের, এই খেলনাটা আমি আমার হাতের উপরে রাখলাম। তো হাতের উপরে রাখার পর এই খেলনাটা কি করলো, একটা জায়গা দখল করলো। যে বস্তু আমরা যেখানে রাখি না কেন সে একটা জায়গা দখল করে। এটা হতে পারে পানি, পানিও হতে পারে, এই পানিটাও একটা জায়গা দখল করে। যেমন আমার এই বোতলে কিছু পানি আছে, এই পানিটাও একটা জায়গা দখল করে আছে। এইটাকে এই পটে রাখার পর সেই পটে একটা নির্দিষ্ট জায়গা দখল করলো। তো এই যে কোনো বস্তুকে আমরা কোথাও রাখলে একটা জায়গা দখল করে, এটার একটা বৈশিষ্ট্য। এবং এর একটা ভর আছে। আমরা যদি এটাকে এখন দাঁড়িপাল্লা বা নিক্তির মধ্যে মাপি, এটার একটা ভর পাওয়া যাবে। এটার একরকম ভর হবে, আমার এই চিরুনির একরকম ভর হবে, আবার এই পানির বোতলটা যদি আমরা মাপি এটার আরেক রকম ভর হবে। এক একটা জিনিসের এক এক রকম ভর আমরা পাই। এই দুটো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এই জিনিসগুলোকে বা এই বস্তুগুলোকে একটা নাম দেই, যেটাকে আমরা বলি পদার্থ। আমরা এই নামের সাথে পরিচিত। আজ আমরা এই পদার্থের বৈশিষ্ট্য এবং কেন এটাকে আমরা পদার্থ বলি এবং পদার্থকে কি কিভাবে আমরা দেখতে পাই এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য এবং এর শ্রেণীবিন্যাস। তোমাদের উপযোগী যতটুকু শ্রেণীবিন্যাস আমরা আমাদের ক্লাসে বইয়ে আছে ততটুকুই দেখব। এখন আমার সাথে একটু চলো স্ক্রিনে দেখে আসি। স্ক্রিনেও কিছু ছবি আমি তোমাদের জন্য দিয়েছি। যদিও আমার ঘরে থাকাতে অনেক জিনিস দেখাতে পেরেছি, ক্লাসে হয়তো এটা সম্ভব হয় না। আমরা শ্রেণীকক্ষে অনেক জিনিস পাই না, হাতের কাছে যা পাই তাই দেখাই। তো বাড়িতে থাকাতে অনেক জিনিস দেখানো সম্ভব হলো। তো এখন স্ক্রিনেও আমরা একটু ছবি দেখে আসি। এটা এখানে আমি একটা ফুটবলের ছবি দিয়েছি। ফুটবল আমাদের বাড়িতে ছোট বাচ্চারা, ছেলে বাচ্চারা এই বলটা খেলতে খুব পছন্দ করে। এটা টেবিল আমাদের ঘরে থাকে, পড়াশোনার জন্য আমরা ব্যবহার করি। আমাদের ক্লাসরুমে আমরা দেখি আমাদের টিচারদের কাজের জন্য বই, ডাস্টার, কলম, ল্যাপটপ এগুলো রাখার জন্য আমরা এই টেবিলটা স্কুলেও ক্লাসরুমে দেখতে পাই। এটা ব্যবহার করি। বাড়িতেও আমরা পড়াশোনার জন্য টেবিল ব্যবহার করি, খাবার টেবিল খাবারের জন্য ব্যবহার করি, বিভিন্ন ধরনের টেবিল বাড়িতেও ব্যবহার করি। বালতি নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। এটা ধাতুর তৈরি হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, আবার প্লাস্টিকেরও হয়। আমরা বিভিন্ন ধরনের বালতিও বাড়িতে নিত্য প্রয়োজনে ব্যবহার করি। এটা এখানে একটা ছবি দিয়েছি মোমবাতি। এটাও আমাদের বাড়িতে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। বই, খেলনা। তো এই যে এখানেও বিভিন্ন রকমের জিনিস এবং এদের আকৃতিগুলো বিভিন্ন রকম, আকার বিভিন্ন রকম, গঠনটাও বিভিন্ন রকম। এদের যে গঠনের মূল উপাদানগুলো এক একটা এক এক রকম। এদের আকৃতি, এদের গঠন, এদের চেহারা, এদের বৈশিষ্ট্য এগুলোতে অনেক পার্থক্য আছে। তবে এদের প্রত্যেকেরই একটি কমন বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে আমরা যেখানেই রাখি না কেন এরা একটা জায়গা দখল করে। আমি একটু আগে বলেছি যে আমরা একটা বস্তুকে যখন কোথাও রাখবো তখন সে একটা জায়গা দখল করবে। আমরা টেবিলে যখন বইটা রাখি, টেবিলের উপর বই একটা জায়গা দখল করে। ঘরের ভেতর যখন আমি একটা টেবিল রাখি, সে টেবিলটা আমার ঘরের ভেতরে একটা জায়গা দখল করে। এমনকি এই যে আমার টিভি স্ক্রিনটা আমি এখানে তোমাদের জন্য ব্যবহার করছি, এটা একটা জায়গা দখল করে আছে। আমার যে বোর্ড এখানে আমি ওয়ালে দিয়েছি সেটাও একটা জায়গা দখল করে আছে। তো এটা পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে আমরা পেলাম যে পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জায়গা দখল করে। আমি এখানে বইয়ের একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এই বইটা আমরা যেখানেই রাখি সেখানেই সে একটা জায়গা দখল করে নেবে। আমি একটু আগে বলেছিলাম যে একটা খেলনা আমার হাতে রেখে আমি দেখিয়েছিলাম যে এই হাতের তালুতে আমার আগে হাতটা খালি ছিল, এখন আমি যখনই এখানে খেলনাটা দিলাম সে আমার জায়গাটা দখল করলো, আমার হাতের তালুতে একটা জায়গা দখল করলো। তো আমরা একটা বৈশিষ্ট্য পেলাম যে পদার্থ জায়গা দখল করে। আরেকটা বৈশিষ্ট্য পেয়েছি, একটু আগে আলোচনায় বলেছি, আবার বলছি, পদার্থের ভর আছে। পদার্থকে যদি আমরা মাপি, একটা পরিমাপ করি, তাহলে ভর পাবো। এক একটা পদার্থের এক এক রকম ভর হবে। এই দুইটি বৈশিষ্ট্য যাদের আছে তাদেরকে আমরা বলি পদার্থ। উপরের ক্লাসে আমরা পদার্থের আরো অনেক বৈশিষ্ট্য জানবো, তবে আপাতত আমরা শুধু এটুকু জানি যা জায়গা দখল করে
এবং যার ভর আছে তাকে আমরা বলি পদার্থ। এখানে বইয়ের সংখ্যাটি আমি এখানে দিয়েছি তোমাদের জন্য। যার জায়গা দখল করে এবং যার ভর আছে তাকে পদার্থ বলে। তো আশা করি আমরা পদার্থের সংজ্ঞা লিখতে পারবো। যদি আমাদেরকে বলা হয় পদার্থ কাকে বলে বা পদার্থ কি, আমরা লিখতে পারবো। এখন আসো, এই যে আমরা পদার্থগুলো দেখলাম এক একটা এক এক রকম বিভিন্ন ধরনের। এই পানিটা আমি বোতলের ভেতরে নাড়াচাড়া করতে এটা কিন্তু নড়ে চড়ে উঠলো, কিন্তু আমি এই খেলনাটাকে যতই নাড়াচাড়া করি হাতে তার ওইভাবে পানির মতো কিন্তু নড়াচড়া করছে না, করবে না। আবার এই কাঁচিটাকে আমি যত নাড়াচাড়া করি তার আকৃতি কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে না, নড়াচড়া করতে পারছি না, এটাকে বাড়াতে পারছি না, এটা বেশ শক্ত। আবার একটু আগে আমি একটা রাবার ব্যান্ড দেখিয়েছিলাম, এটাকে আবার আমি একটু ইচ্ছা করলে টান দিয়ে মানে ভর প্রয়োগ করি বা একটু চাপ প্রয়োগ করে এটাকে লম্বা ছোট করতে পারছি। তো দেখা যায় এই যে পদার্থের বিভিন্ন ধরনের আকৃতি, এক একটা আকৃতি এক এক রকম হয়, কোনোটা শক্ত হয়। তো এগুলোকে বলি আমরা পদার্থের বিভিন্ন অবস্থাও বলতে পারি। এবং আমরা যদি পদার্থের অবস্থা, হাজারো রকম পদার্থ রয়েছে, নানাভাবে শ্রেণীভাগ করতে পারি আমরা, তবে একটা শ্রেণীবিন্যাস হলো পদার্থের অবস্থার উপর ভিত্তি করে। আমরা আজ এটাই শুধু আলোচনা করব যে অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে কিভাবে আমরা পাই। এবং এর উৎকৃষ্ট একটি উদাহরণ হচ্ছে পানি। আমরা জানি পানি যখন শক্ত থাকে বা পানিকে যখন আমরা ফ্রিজে রাখি তখন এটা শক্ত আকার ধারণ করে, তখন একে আমরা কি বলি? মনে করে দেখো, আমরা কি বলি? বরফ। আমি তোমাদের জন্য একটু বরফ রেখেছি দেখানোর জন্য। আমাদের বাসায় আমরা প্রায় এটা করি, এই গরমে বাসায় সবাই একটু বরফ কুচি ঘরে রাখি। এই যে বরফের টুকরো, এটা কিন্তু পানির থেকে হওয়া একটা বরফ। তো এটা কেমন? শক্ত। এই যে আমি হাত দিয়ে ধরতে পারছি, এটা শক্ত, এটা কঠিন। আবার এই বরফটাকে যখন আমি এই কাপে রেখে দেব, কিছুক্ষণ পর এটা গলে পানি হয়ে যাবে। অলরেডি বরফটা গলা শুরু করে দিয়েছে, নিচে পানি হচ্ছে এবং 5-10 মিনিট রাখলে এটা পানিতে পরিণত হবে। এরকম পানি হয়ে যাবে, আমার বোতলে যেমন আছে ওরকম তরল পানি হয়ে যাবে। তো তখন এটাকে বলি আমরা তরল। আমি ব্যবহার করেছি শব্দটা, যখন এরকম নরম, এরকম থকথকে অবস্থা হয়ে যায় তখন এটাকে আমরা বলি তরল। তাহলে আমরা পানির এখানেই দুটো রূপ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে কঠিন, বরফ অবস্থা যখন, তখন এটাকে আমরা বলছি কঠিন। আবার যখন এই বরফটা ঢেলে ঢালা পানিতে পরিণত হয় তখন এটাকে বলছি তরল। সাথে সাথে আমরা এর আকৃতির যখন পরিবর্তন হচ্ছে তখন আবার আমরা নামও পরিবর্তন করে দিচ্ছি। শক্ত পানিটাকে বলছি বরফ, আবার নরম পানিটাকে বলছি, বা নড়াচড়া করছে যে পানিটা সেটাকে বলছি, নড়াচড়া করতে পারছি যে পানিটাকে সেটাকে বলছি তরল। আবার এই পানিকে যদি আমরা এখন একটা পাত্রে ফুটাই, গরম করি, তো কি দেখি আমরা? পাত্রে ফোটানো হলে এই গরম পানিটা, আমার এই ছবিতে দেখো, বরফ, পানি, বরফ, তরল পানি। আর এখানে একটা পাত্রে ফুটন্ত পানির থেকে যে বাষ্পটা বের হচ্ছে বা ধোঁয়ার মতো একটা জিনিস বের হয়, তখন এটাকে বলি আমরা বাষ্প। এটাও আমরা বাসায় খেয়াল করি। তো আমি একটু তোমাদেরকে বাস্তবে দেখানোর জন্য একটা পাত্রে একটু পানি গরম করে রেখেছিলাম, একটু খেয়াল করা। গরম পানির ঢাকনাটা সরাতেই পানির উপর থেকে ধোঁয়াটা বের হচ্ছে। এই যে ধোঁয়ার মতো জিনিসটা বা পদার্থটা, এটাকে আমরা বলি বাষ্প। এবং আস্তে আস্তে এই পানিটাকে যদি আমি এখানে বা অনেক তাপ দেই, আস্তে আস্তে এই পানিটা শুকিয়ে পুরোটাই বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা পানির 3টি রূপ দেখলাম এবং এদের আকারেরও পরিবর্তন হয়ে গেল। এই যে 3টি অবস্থা দেখলাম আমরা, একটি হচ্ছে কঠিন, একটি তরল, একটি বায়বীয় অথবা গ্যাসীয় বলি আমরা, বায়বীয় বা গ্যাসীয়। যখন বরফ আকারে থাকে তখন এটাকে বলছি আমরা কঠিন, যখন পানি আকারে থাকছে তখন বলছি তরল, এবং যখন ধোঁয়ার মতো বা উড়ে যাচ্ছে, পাতলা বাতাসে উড়ে যাচ্ছে, তখন এটাকে বলছি আমরা বাষ্প বা গ্যাস। এই অবস্থার উপর ভিত্তি করে আমরা পদার্থকে 3 ভাগে ভাগ করতে পারি। এবং আমি পানির 3টা রূপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যা তোমাদের বাড়িতে তোমরা সচরাচর দেখছো, সবসময় দেখছো। তাহলে আমরা বলতে পারি অবস্থা ভেদে পদার্থকে আমরা
তিন ভাগে ভাগ করতে পারি, কঠিন, তরল এবং বায়বীয়। আমি এই ভাগটা এখানে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যে অবস্থা ভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়, কঠিন, তরল, বায়বীয়। তাহলে এতক্ষণে আমরা এটা পেলাম যে পদার্থ কি বা পদার্থের কি বৈশিষ্ট্য আছে এবং পদার্থকে আমরা অবস্থা ভেদে কয় ভাগে দেখতে পাই। তো এখন আসো আমরা এই তিনটি ভাগের প্রত্যেকটি বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা যে কঠিন পদার্থের বৈশিষ্ট্য নিয়ে আলোচনায়, এখানে একটি ছবি দিয়েছি আমি, একটা বক্স বা একটি কাঠের বাক্স। এই যে একটা কঠিন জিনিস, এটা শক্ত জিনিস, কাঠের জিনিসগুলো শক্ত হয় মোটামুটি। এটাকে আকৃতি ইচ্ছা করলে আমরা দুমড়ে মুচড়ে পরিবর্তন করতে পারি না। এটার আকৃতি যেমন আছে তেমনই থাকবে এবং এটাকে আকৃতি পরিবর্তন করতে গেলে কি হবে, এটা ভেঙে যাবে। আমি যদি এটাকে মুচড়াই তবুও এটা মুচড়ানো হলেও এটা ভাঙবে না, কিন্তু একটা শক্ত হাতুড়ি দিয়ে যদি এটাকে বাড়ি দেই, আঘাত করি, একটা সময় হবে কি এটা ভেঙে যাবে, কিন্তু তার আকৃতির পুরো অবস্থাটাকে আমি আকৃতিকে পরিবর্তন করতে পারবো না, আকৃতিটাকে পরিবর্তন করতে পারবো না। অর্থাৎ এখান থেকে আমি এটা বলতে চাচ্ছি তোমাদেরকে যে পদার্থের একটা নির্দিষ্ট আকার আছে, কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার আছে, আকার থাকে। যেমন এই যে আমার এই খেলনাটা, এটার একটা নির্দিষ্ট আকার আছে। এটাকে আমি যতই চাপাচাপি করি না কেন অথবা এটাকে যত মোচড় দেওয়ার চেষ্টা করি না কেন, এটাকে আমি আকৃতিটাকে পরিবর্তন করতে পারছি না। আবার কিছু জিনিস আছে যেটাকে হয়তো আমরা একটু আকৃতি পরিবর্তন করতে পারি। তো একটা কঠিন পদার্থের আকার নির্দিষ্ট থাকবে, তবে কোন কোন কঠিন পদার্থকে আমরা একটু আকৃতি একটু নড়াচড়া করাতে পারি, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো একটা বৈশিষ্ট্য আমরা পেলাম, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে বা আকার আছে। পাশাপাশি কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। এখন আয়তন জিনিসটা কি? আয়তন হচ্ছে যখন কোনো বস্তু একটা জায়গা দখল করে, যতটুকু জায়গা দখল করে সেটাই হচ্ছে ওই বস্তুর আয়তন। যেহেতু আমরা পেয়েছি পদার্থ জায়গা দখল করে আর কঠিন পদার্থও জায়গা দখল করে, তাহলে কঠিন পদার্থের আয়তন আছে। কঠিন পদার্থ এখানে যদি আমরা এই বক্সটা দেখি, এই বক্সটা যেখানে আমি রেখেছি একটা জায়গা দখল করে আছে এবং এর আয়তন আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম কঠিন পদার্থের, একটি হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং আরেকটি পেলাম এর নির্দিষ্ট আয়তন আছে। এবার আসো আরেকটি পয়েন্টে, যে কঠিন পদার্থের দৃঢ়তা নিয়ে, কেমন শক্ত হয়। সব কঠিন পদার্থই এক রকমের শক্ত না। যেমন আমার এই চাবিটা একটু দাও, আমার এই চাবির যে রিং, যেটা স্টিলের জিনিস বা এটা দিয়ে যে আমরা একটু আগে দেখলাম, এই কঠিন পদার্থটা অনেক শক্ত, এর চাইতে একটু নরম। এটাকে হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও আমি এর আকারে কোনো পরিবর্তন করতে পারবো না। আবার আমরা যে কাঠের জিনিস যদি দেখি, এখানে যেটা আমরা দেখলাম, এই বক্সটাকে অনেক আঘাতে সহজে আকার পরিবর্তন করা যাবে না, কিন্তু এই রাবার ব্যান্ড এটাও কিন্তু একটা কঠিন পদার্থ, এটাকে কিন্তু আমি একটু নড়াচড়া করাতে পারছি। এরা যথেষ্ট দৃঢ়, এর আকৃতি গঠন যথেষ্ট দৃঢ়, কিন্তু একটু নড়াচড়া করা যাচ্ছে। তো এখান থেকে আমরা এই পয়েন্টে আসতে পারি যে কঠিন পদার্থ যথেষ্ট দৃঢ়, তবে কিছু কিছু পদার্থ আছে যেগুলো একটু দৃঢ়তা কম, খুব কম জিনিসের দৃঢ়তা কম। অধিকাংশ কঠিন পদার্থই যথেষ্ট দৃঢ়। এটা একটা পয়েন্ট আমাদের, যে কঠিন পদার্থ যথেষ্ট দৃঢ়, আকার এবং আয়তন সহজে পরিবর্তন করা যায় না, এটা আমরা আলোচনা করেছি। এরা যথেষ্ট দৃঢ়। তবে আমরা যদি ভাতও একটা কঠিন পদার্থ, ভাতকে যদি এভাবে হাতে করি, কি বলবো আমরা, কচলাই, তাহলে ভাতটা নরম হয়ে যাবে, তেতলে যাবে। আলুটাকে আমরা কি করি, নরম করতে পারি। এরকম অনেক কঠিন পদার্থ আছে যেগুলোকে আমরা একটু আকারে পরিবর্তন করতে পারি। তো এগুলোকে আমরা বলবো সরিষার দানা, কলা, এগুলো কিছুটা দৃঢ়তা কম। কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম, অধিকাংশ কঠিন পদার্থই বেশ দৃঢ় হয়। কাঠ, লোহা, প্লাস্টিক যাই বলি না কেন, এগুলো যথেষ্ট দৃঢ়। এবং এদের অনুর কথায় আসলে এখন তোমাদেরকে আবার আমার পদার্থের গভীরে যেতে হচ্ছে, যে প্রত্যেকটা পদার্থই খুব ছোট ছোট কিছু কণা দিয়ে গঠিত, যাকে আমরা বলি পরমাণু।
এবং অনেকগুলো পরমাণু নিয়ে বা একটা বা দুইটা তিনটা পরমাণু নিয়ে একটা অণু গঠিত হয়। তো পদার্থের মধ্যে অণুগুলো কঠিন পদার্থে একভাবে থাকে, তরল পদার্থে একভাবে থাকে, গ্যাসীয় পদার্থে একভাবে থাকে। তো এদের অবস্থানটা কেমন হয় এটা শুধু আমি একটি চিত্রে দেখানোর চেষ্টা করব। তো এখানে আরেকবার আমি পয়েন্টগুলো একটু বলে যাই। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে। আকার ও আয়তন সহজে পরিবর্তন করা যায় না এবং এরা যথেষ্ট দৃঢ়। অণুগুলো কিভাবে থাকে আমরা এই একটা চিত্রে একটু দেখার চেষ্টা করি স্ক্রিনে। এখানে একটা জিফ ছবি আমি দিয়েছি। এগুলো যদি এক একটা অণু হয়, একটা পদার্থের এক একটা অণু হয় কঠিন পদার্থের, তাহলে এরা খুব কাছাকাছি থেকে নড়াচড়া করতে থাকে। অণুগুলো সবসময় নরনশীল, সবসময় এরা নড়াচড়া করে, গতিশীল, এরা সবসময় নড়াচড়া করতে থাকে। তো এখানে দেখো এই ছবিতে দেখা যাচ্ছে যে এগুলো নড়ছে, তবে এগুলো খুব কাছাকাছি, এদের অবস্থান কাছাকাছি, দূরে দূরে নয়। তো কঠিন পদার্থের অণুগুলো এরকম ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে, যে জন্য এদের আকারগুলা এত শক্ত হয়, এদের বৈশিষ্ট্যগুলা, এবং এরা এত দৃঢ় হয়। তো এই ছিল আমাদের কঠিন পদার্থের বৈশিষ্ট্য। এখন আমরা একটু তরল পদার্থের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। এখানে আমি একটা পানির ছবি দিয়েছি। তো তরল পদার্থ কঠিন পদার্থের মতো এত শক্ত না, এত ভারী থাকে না, ওজন আছে, এদের ভর আছে, কিন্তু এত শক্ত হয় না। তো এদেরকে আমরা যখন যে পাত্রে রাখি সেই পাত্রে আকার ধারণ করে, আকার আছে। হ্যাঁ, আমি এই যে একটু আগে তোমাদেরকে বলেছিলাম আমার বোতলের এই পানিটা, এখানে পানি এই বোতলে যতটুকু জায়গা দখল করে আছে এটা তার আয়তন, এবং এখানে যে যতটুকু জায়গা দখল করে আছে সেই আকৃতি, সেইটুকুই তার আকৃতি মনে হচ্ছে। এখন আমি যদি পানি আরেকটু উপরে ঢালি তখন আরেকটু উপরে চলে যাবে, মানে পানির আকৃতি এ পর্যন্ত চলে আসবে। আবার এই পানিটাকে যদি আমি একটা গ্লাসে ঢালি, এই পানিটাকে আমি এখানে একটা গ্লাসে দিয়ে দিলাম। গ্লাসে দেওয়ার পর এখন এই পানির আকৃতিটা আগে ছিল বোতলের আকৃতির সাথে মিল রেখে আকারটা ছিল, এখন এই গ্লাসের আকারের সাথে মিল রেখে তার আকার দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা এই তরলকে যদি যে পাত্রে রাখি, যখন যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করে। তো যেহেতু একটা আকার ধারণ করে, আমরা বলবো তরল পদার্থের আকার আছে। তবে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। আমরা যে পাত্রে যখন রাখি তখন সেই পাত্রে আকার ধারণ করে, নির্দিষ্ট থাকে না। তাহলে আমরা এটাই বলতে পারি যে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। এখন আসে আয়তনের বিষয়ে, যে তাহলে কি ওর আয়তনে নেই? তরল পদার্থের আয়তন নেই, আয়তন আছে। যখন যে পাত্রে রাখছি সেই পাত্রের আয়তনে যতটুকু জায়গা দখল করছে, আমরা জানি যে আয়তন হচ্ছে যতটুকু জায়গা দখল করে সেটাই হচ্ছে তার আয়তন। এখানে এই গ্লাসে যতটুকু জায়গা দখল করেছে সেখান থেকে তার আয়তন বের করা যাবে। অর্থাৎ আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে। যখন বোতলে ছিল তখন বোতলের ভেতরে যতটুকু জায়গা দখল করেছিল ততটুকুই ছিল তার আয়তন। এখন এখান থেকে বোতল থেকে আমি পানি কমিয়ে দিয়েছি, যতটুকু জায়গা দখল করে আছে ততটুকুই এই পানিটার আয়তন। তাহলে আমরা এখান থেকে দুটো পয়েন্ট পেলাম, যে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই তবে আয়তন আছে, এবং এই আয়তনটা একই থাকে। আমি এই পানিটুকুকেই একটা গ্লাসে যখন রাখলাম, সমপরিমাণ পানি যদি আমি একটা বোতলে ঢালি বা বোতলে নিয়ে যাই, তাহলে তার আয়তন এখানে যতটুকু জায়গা দখল করে আছে বোতলেও ঠিক ততটুকু জায়গায় দখল করে থাকবে। আকৃতির পরিবর্তন হবে কিন্তু জায়গা দখল করে থাকবে ঠিক ততটুকুই, সমপরিমাণ পানি যদি হয়। তো এই জন্য আমরা বলবো যে পানির আকার নেই নির্দিষ্ট, তবে আয়তন আছে এবং আয়তনটা সমান থাকে। সমপরিমাণ পানির আয়তন যে পাত্রে রাখি না কেন আমরা, আয়তন সমান থাকে। আকার পরিবর্তনশীল তবে আয়তন একই থাকে। আমরা এখানে তিনটা পয়েন্ট পেয়ে গেলাম, যে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, আয়তন আছে, আকার পরিবর্তনশীল তবে আয়তন একই থাকে। আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের কাছে পরিষ্কার হবে। এদের দৃঢ়তা নেই। পানিটাকে যখন বোতলে রেখে আমি একটু আগে এই যে নাড়াচাড়া করালাম, তখন কি হচ্ছে, পানিটা
নড়ে যাচ্ছে, খুব সহজেই তার জায়গা থেকে স্থান পরিবর্তন করছে, অর্থাৎ এটার দৃঢ়তা কম, এটা এত শক্তভাবে আটকে থাকে না। এর কারণ হচ্ছে এর অণুগুলো আরেকটু ঢিলেঢালা ভাবে থাকে। কঠিন পদার্থে যতটুকু শক্তভাবে অণুগুলো থাকে, কাছাকাছি থাকে, এখানে অণুগুলো আরেকটু ঢিলেঢালা ভাবে থাকে। তো অণুর একটা ছবি আমরা দেখি। এখানে তরল পদার্থের অণু দেখানোর চেষ্টা করেছি আমি। এগুলো কঠিন পদার্থের চাইতে একটু ঢিলেঢালা, এরা একটা থেকে আরেকটা থেকে দূরে সরে যেতে চাইছে, এরকম একটা নরম অবস্থায় থাকে, ঢিলেঢালা অবস্থায় থাকে। এখন আসো বায়বীয় বা গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। গ্যাস বা বায়ুকে আমরা আবদ্ধ করে কিভাবে রাখতে পারি? আমরা তো সহজে একে আবদ্ধ করতে পারি না। একটু আগে আমি যে পানিটা তোমাদের সামনে ধরলাম, পানির বাষ্পটা উড়ে বাতাসে চলে যাচ্ছে। এখন এই বাষ্পটাকে যদি আমি কোথাও আটকাতে পারতাম, কোথাও আটকে রাখতে পারতাম, তাহলে যে পাত্রে রাখবো সেই পাত্রের আকারে সে ধারণ করবে। অর্থাৎ এর নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখবো সেই পাত্রের আকারে ধারণ করবে, পানির মতোই, তরলের মতোই। আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রের আকারে ধারণ করবে। তাহলে বলতে পারি যে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আয়তনও নেই। এখন এখানে ওই তরলের সাথে গ্যাসের পার্থক্যটা একটু খেয়াল করো। আমরা যখন আমার ওই বোতলের পানিটাকে গ্লাসে দিলাম, আমি বলেছি সমপরিমাণ পানি যদি হয় তাহলে গ্লাসের ভেতরে একটা আকার ধারণ করবে, একটা জায়গা দখল করবে, আবার বোতলের ভেতরেও একটা জায়গা দখল করবে, এবং এই দখলকৃত জায়গার পরিমাণটা সমান হবে, অর্থাৎ আয়তনটা একই থাকবে। কিন্তু আমরা যদি কিছু পরিমাণ গ্যাসকে, ধরো একটা বড় সিলিন্ডার নিলাম, একটা ছোট সিলিন্ডার নিলাম, আমরা অনেকেই বাসা বাড়িতে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি। তো আমি যদি সমপরিমাণ গ্যাসকে এরকম দুটো আকৃতির সিলিন্ডারে, চিত্র একটু দেখো, একটা বড় সিলিন্ডার, একটা ছোট সিলিন্ডার, দুটো সিলিন্ডারে যদি সমপরিমাণ গ্যাসকে আমি ঢুকিয়ে দেই, এই সিলিন্ডারেও পুরোটা জায়গা জুড়েই গ্যাসটা বিস্তৃত থাকবে। আবার ওই একই পরিমাণ গ্যাসকে যদি আমি এই সিলিন্ডারে দিয়ে দেই, ছোট সিলিন্ডারে দিই, এখানেও সে তার পুরোটা জায়গা দখল করে নেবে। অর্থাৎ এদের নির্দিষ্ট কোনো আয়তন আমরা বের করতে পারবো না, কারণ এখানে বিস্তৃত জায়গা দখল করে নিচ্ছে, এখানে আবার একটু ছোট জায়গা দখল করে নিচ্ছে, সে পুরো জায়গাটাই দখল করে নিচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তনও নেই, আকারও নেই, আয়তনও নেই। আর গ্যাসীয় পদার্থের অণুগুলো কিভাবে থাকে, এটা একটা চিত্র আমরা দেখে আসি। এখানে গ্যাসীয় পদার্থের অণুগুলো, এরা একটা অণু থেকে আরেকটা অণু অনেক দূরে অবস্থান করে। আগে আমরা কঠিন পদার্থে দেখেছিলাম বেশ ঘন সন্নিবিষ্ট, এই জন্য বলেছিলাম যে এরা বেশ দৃঢ় শক্ত হয়। তরলে দেখলাম একটু দূরে চলে যাওয়ার প্রবণতা, মানে একটু দূরে দূরে সরে থাকে, এই জন্য এদের আকৃতিটা হয় ঢিলে ঢালা ভাবে। যেমন দুধ, তেল, পানি, এই তরলগুলো যদি আমরা দেখি যে বেশ ঢিলে ঢালা ভাব থাকে। আবার গ্যাসীয় পদার্থের আকৃতি অণুগুলো যদি দেখি, যারা এত দূরে, একটা থেকে আরেকটা অনেক দূরে চলে যেতে চায়, এবং যেতে যেতে এরা দূরে, অনেক দূরে যতটুকু যেতে পারে চলে যাবে। যেমন আমাদের এই পানির বাষ্পটাকে যদি আমরা তাপ দিতে দিতে একসময় পুরো বাষ্পটাকে ছেড়ে দিতাম বাতাসে, এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যেত, আমরা এটাকে আটকে রাখতে পারতাম না। অর্থাৎ এর অণুগুলোর প্রবণতাই থাকে যে একটা থেকে আরেকটা অনেক দূরে সরে যাবে, এবং এরা ছোটাছুটি করতে থাকে, এদের গতিশীলতাও বেড়ে যায়। তো এই ছিল আমাদের কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। আমি আরেকবার বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে একটু মনে করিয়ে দেই। তোমাদের সামনে বই থাকলে বইয়ের লাইনগুলো দেখতে পারো। আমরা পেয়েছি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, জায়গা দখল করে, এদের আকার আয়তন সহজে পরিবর্তন করা যায় না, এবং এরা যথেষ্ট দৃঢ়, অধিকাংশই যথেষ্ট দৃঢ়। তরলের বেলায় আমরা পেয়েছি নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখি সে পাত্রের আকার ধারণ করে, আয়তন আছে, আয়তনটা নির্দিষ্টই থাকে, এবং এদের দৃঢ়তা নেই, এরা এত দৃঢ় না। বায়বীয় পদার্থের বেলায় আমরা পেয়েছি আকার নেই, আয়তনও নেই, নির্দিষ্ট আয়তনও নেই, নির্দিষ্ট আকারও নেই। আমরা যখন যে পাত্রে ধারণ করি সে পাত্রে এটা
বিস্তৃত হয়, অর্থাৎ ওই পাত্রের আয়তন ধারণ করে। তো যেহেতু আমরা বলেছি যতটুকু জায়গা দখল করে ততটুকুই হচ্ছে তার আয়তন। এখন বড় সিলিন্ডারে রাখলাম বেশি জায়গা দখল করলো, ছোট সিলিন্ডারে রাখলাম কম জায়গা দখল করলো, এই জন্য নির্দিষ্ট আয়তন আমরা এর বের করতে পারি না। তো এই ছিল আমাদের আলোচনা। এখন আমরা আমাদের চারপাশে অনেক ধরনের জিনিস দেখি, এছাড়া আমি কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছি, তোমরা বাড়িতে দেখবে আরো অনেক জিনিস আছে। যেমন আমরা যদি আরো কিছু জিনিসের নামগুলো বলি, চক, পেন্সিল, নোটবুক, রবার, ডাস্টার, হাতুড়ি, তারকাটা, সাবান, সাইকেলের চাকার স্পোক, গ্যাসের বক্স, লবণ, অ্যালুমিনিয়ামের থালা বাসন, এমনকি আমাদের স্কুলে যে ঘন্টা, ওইটাও একটা পদার্থ হতে পারে আমাদের উদাহরণের জন্য। তো এরকম আমরা আমাদের চারপাশে অনেক ধরনের জিনিস দেখি। এগুলোর আবার এক একটার এক এক ধরনের বৈশিষ্ট্যের জন্য এগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এদের ঘনত্ব, কাঠিন্য, নমনীয়তা, বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, এগুলোর উপর ভিত্তি করেও এদেরকে আবার বিভিন্ন ভাগে আমরা ভাগ করি। এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমাদের বইয়ের অনুযায়ী আমরা পরে আলোচনা করব, পাঠ অনুযায়ী আলোচনা করব। তবে কাঠিন্য এবং নমনীয়তা নিয়ে আমরা যদি বাড়ির জিনিসপত্রগুলো একটু দেখি, তাহলে তোমাদের বইয়ে একটি ছক আছে 52 পৃষ্ঠায়। আমি এই ছক অনুযায়ী তোমাদেরকে একটু বাড়ির কাজ দেব, তোমরা নিজেরা করে রাখবে। আমি মূল্যায়নের আগে বাড়ির কাজে যাচ্ছি। এখানে তালিকাটি দেখো তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা 52 পৃষ্ঠায় কাঠিন্য এবং নমনীয়তা এদের উপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করার তালিকা দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে। আমি ছকটি এখানে একটু দেখানোর চেষ্টা করেছি যে কোনো একটা বস্তু, তার নাম, সেটা কি শক্ত না নরম, নমনীয় না অনমনীয়, কিরকম, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা এখানে একটু চিহ্নিত করি। আবার এভাবে বেশ কয়েকটা জিনিস আমরা যদি নেই, আমাদের ছকে আমি 6টা পয়েন্ট দিয়েছি, তোমরা আরো বেশি জিনিস জোগাড় করতে পারলে আরো বেশি জিনিস নেবে, এগুলো জোগাড় করে এগুলো বৈশিষ্ট্যগুলো লিখবে। যেমন তোমার বই একটা পদার্থ হতে পারে, তোমার ইরেজারটা একটা পদার্থ হতে পারে, তোমার বাসায় থাকা তারকাটা বা কেচি একটা পদার্থ হতে পারে। এরকম তুমি যে পদার্থগুলো তোমার চোখের সামনে পাবে, বাড়িতে পাবে, ওইগুলো নিয়ে একটি তালিকা তৈরি করবে। এবং এই তালিকায় আমরা যে জিনিসটা দেখবো যে এগুলো কি কাঠিন্য বা নমনীয়তার ভিত্তিতে আমরা কিভাবে ভাগ করতে পারি। কোনোটা হয়তো বেশি শক্ত হবে, কোনোটা একটু নরম হবে, এইভাবে আমরা এই ছকটা পূরণ করব। এই তালিকাটি আমরা পূরণ করব বাড়িতে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো আমার। আর মূল্যায়নটা একটু আমরা দেখে আসি। আজ যা পড়লাম তার উপরে একটু মূল্যায়নে দেখে আমরা উত্তরগুলো দিতে পারি কিনা। আমি 2-3টা প্রশ্ন এখানে রেডি করেছি তোমাদের জন্য। অবস্থা ভেদে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা একটু আগে আলোচনায় 3টা ভাগের কথা জেনে এসেছি। আশা করি তোমরাও বলতে পেরেছো 3টি ভাগের কথাই। আমার উত্তরটা মিলিয়ে নাও, 3 ভাগে। আমার পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কঠিন পদার্থ? এখানে লোহা, পানি, দুধ, অক্সিজেন, 4টা পদার্থের নাম আমরা দেখতে পাচ্ছি। তো আমরা জানি কঠিন পদার্থের আকার আছে, নির্দিষ্ট আকার আছে এবং আয়তন আছে এবং এগুলো খুব দৃঢ় হয়। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা লোহার সাথে মিল পাই, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে লোহা। আরেকটি প্রশ্ন, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, দৃঢ়তা নেই। তো এই 3টির উপরে বহুপদী আমার এই প্রশ্নটি ছিল। তো আমরা সঠিক উত্তর কোনটা নেব? হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা, বা আমি আশা করি তোমরা ধরতে পেরেছো যে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, 2টি পয়েন্ট ঠিক আছে। দৃঢ়তা নেই, এটা ঠিক নেই, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 1 ও 2। আমার ক নাম্বার যে উত্তরটা 1 ও 2। তো আমরা যদি আমাদের পাঠ বুঝে থাকি বা বুঝতে পারি, তাহলে আমাদের আলোচনার উপর যে কোনো প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো। আজ আমরা জানলাম পদার্থ কি, পদার্থ কাকে বলে, পদার্থের শ্রেণীবিন্যাস, অবস্থা ভেদে পদার্থের শ্রেণীবিন্যাস, এবং এই 3 ধরনের পদার্থের, কঠিন, তরল, বায়বীয় 3 ধরনের পদার্থের বৈশিষ্ট্য। তো আজ এ পর্যন্তই থাক, আমরা পরবর্তী পাঠে এরপরের আলোচনাগুলো আনবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে
আজ এখানে শেষ করছি।